আসসালামু আলাইকুম। এটা আমার ১ম ভিডিও। আমি যখন এ ভিডিও নিয়ে হাজির হয়েছি আপনাদের সামনে, ঠিক তখনই বাংলাদেশ জাতীয়তাবাদী দল প্রধান উপদেষ্টার সাথে আলোচনা করছেন। আ দেশের একটা রাজনৈতিক সংকটকালে দেশে একটা রাজনৈতিক সংকট তৈরি হয়েছে। আমরা সবাই শুনেছি, পত্রপত্রিকায় দেখেছি। আমরা যারা বিদেশে অবস্থান করছি তারা প্রত্যেকেই বেশ কিছুটা উদ্বিগ্ন অবস্থায় আছি দেশের পরিস্থিতি নিয়ে। জুলাই আগস্টের গণঅভ্যুত্থানের পর থেকে আজ পর্যন্ত আমরা আ উম আসলে যারা বিদেশে অবস্থান করছি তারা কায়মনোবাক্যে এ সরকার যাতে সফল হয়, এ সরকার যাতে সঠিকভাবে সমস্ত সংস্কারগুলি করে নিতে পারে, একটি সঠিক সুষ্ঠু নির্বাচন দিতে পারে, সেদিকে আমাদের প্রতি মুহূর্তে আমরা দোয়া করছি, আমরা সমর্থন জানাচ্ছি। কিন্তু আজকে যখন এই প্রেক্ষিতে নির্বাচন অনুষ্ঠিত হয়নি, ৯ মাস অতিবাহিত হয়েছে। অ্যা এর স এ সময় একটি রাজনৈতিক সংকট এমন অবস্থায় পৌঁছেছে যখন প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস তিনি পদত্যাগের সিদ্ধান্তের কথা জানিয়েছেন। পরবর্তীতে রাজনৈতিক দল এনসিপির প্রধান যিনি আছেন নাহিদ ইসলাম উনি যে অ্যা অনুরোধের পর অথবা অন্যান্য পক্ষ থেকে অনুরোধের পর থেকে উনি হয়তো এখন সিদ্ধান্ত নিয়েছেন রাজনৈতিক দলগুলির সাথে আলোচনার সাপেক্ষে একটি সিদ্ধান্ত নিবেন। তখন রাজনৈতিক দলগুলির সাথে একটি আলোচনা হচ্ছে। আমি বলব আ অবশ্যই সেটা আশাবাদী আ খবর যে উনি রাজনৈতিক দলগুলির সাথে আলোচনা করছেন বা রাজনৈতিক দলগুলোও উনার সাথে আলোচনা করার জন্য প্রস্তুত হয়েছে। আজকে জামায়াতে ইসলামীর সাথেও উনার আলোচনা আছে। বা শনিবারে আলোচনা আজকেই আলোচনা আছে। এবং বিএনপির সাথে আলোচনা আছে বৃহত্তম রাজনৈতিক দল বাংলাদেশের। আমার মনে হয় যেখানে সমস্যাটা তৈরি হয়েছে বিএনপি বা বাংলাদেশ জাতীয়তাবাদী দল যারা বাংলাদেশের রাজনীতিতে একটা বৃহত্তর রাজনৈতিক দল। সর্ববৃহৎ রাজনৈতিক দল বলা চলে জনসমর্থনের দিক থেকে এই মুহূর্তে। এবং তারা ক্ষমতায় যাবে সহজভাবে অত্যন্ত কোনো রকম বাধাবিঘ্ন থাকবে না সেইভাবেই ক্ষমতা আয় চলে যাবে সেটাই প্রত্যাশা ছিল তাদের। সেই ক্ষেত্রে বাংলাদেশে জুলাই আগস্টে গণঅভ্যুত্থানে নেতৃত্ব দানকারী ছাত্র অ নেতৃবৃন্দ যারা পরবর্তীতে একটি রাজনৈতিক দল গঠন করে এবং যাদের কিছু অংশ সরকারের সাথেও আছে, তারা আ এর মধ্যে কিছুটা বাদ সাধে যে তারা যে কারণে গণঅভ্যুত্থান করেছে, যে রক্ত দিয়েছে, যে পরিমাণ শহীদ হয়েছে বা আহত হয়েছে, এর বিনিময়ে কোনো দলকে সহজভাবে ক্ষমতায় আসীন হতে দিলে আবার একটা ফ্যাসিজম তৈরি হবে বলে তারা ধারণা করে। সেই প্রেক্ষিতে তারা আম এ সংস্কারগুলো এবং বিচার কার্যক্রমকে শেষ করে নির্বাচনের পক্ষে অ্যা মতামত দেয়, যেটা অযৌক্তিক নয়। কিন্তু আবার অন্যদিকে বৃহত্তম রাজনৈতিক দল বিএনপি যারা গত ১৬ বছর নির্যাতিত, নিপীড়িত হয়েছে, তারাও এক ধরনের মনে করে যে যদি তারা ক্ষমতায় আসীন হয় তাহলে তারাও এই সংস্কারগুলি করতে পারবে বা বিচারগুলো এগিয়ে নিয়ে যেতে পারবে। এ এ সেই জায়গাটাতেও তারা অবস্থান নেয়। সেখান থেকেই আসলে বিরোধের সূত্রপাত। আ মাঝখানে জামায়াতে ইসলামী ছাত্র নেতৃবৃন্দের সাথে একমত হয়েছে বলেই অনেকে মনে করেন। এই কারণে যে তাদের মাঠ পর্যায়ে দল গোছানো নেই। এখন মাঠ পর্যায়ে দল গোছানোর জন্য জামায়াতে ইসলামী অ্যা যে সুযোগটা গ্রহণ করার চেষ্টা করে বলে ধারণা করা হয়, সেটাও কিন্তু অযৌক্তিক নয়। তাহলে রাজনৈতিক দলগুলির অবস্থান আমি বলব যে অনেকটা উম অযৌক্তিক কারণেই তারা আসলে কিছুটা বিভাজনের দিকে গেছে। অ্যাম তবে আমার মনে হয় এখানে রাজনৈতিক দলগুলো নিজ, নিজ অবস্থান থেকে কিছুটা ছাড় দিলে কিছুটা আম নিজের অবস্থানকে দু কিছুটা দূরে সরে আসলে তখন মনে হয় এই সরকারের পক্ষে একটা সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে ক্ষমতা হস্তান্তর করার রাস্তাটা সহজ হবে। যেটা ডক্টর মোহাম্মদ ইউনূস চাচ্ছিলেন যে দেশে একটা সংস্কারের মাধ্যমে একটা নির্বাচন দিলে দেশে অ্যাম একটা গণতান্ত্রিক প্রক্রিয়া ফিরে আসবে, একটি রাজনৈতিক দল ক্ষমতায় আসবে, ফ্যাসিজম আবার নতুন করে আসার সুযোগটা তৈরি হবে না। তিনি তার জায়গায়ও ঠিক আছেন। তাহলে বাদ সাধলো কোথায়? বাদ সেধেছে প্রত্যেকটা
যার, যার অবস্থান যৌক্তিক অবস্থান থেকেই কিছুটা বাড়াবাড়ি। ছাত্র নেতৃবৃন্দ বা ছাত্র উপদেষ্টাবৃন্দ তাদের জায়গায় যদি কিছুটা ছাড় দেন, অ্যাম অ্যা বিএনপি তার অবস্থান থেকে যদি কিছুটা নমনীয় হন যে ঠিক আছে, একটু সংস্কার বা সংস্কারের জায়গাটা কতটুকু পর্যন্ত হওয়া উচিত সেই জায়গাটা যদি নির্ধারিত হয়, সরকারের তরফ থেকেও যদি কিছুটা ছাড় দেওয়া হয় যে ঠিক আছে আমরা সংস্কারটাকে কিছুটা আম অতটা বৃহৎ আকারে সংস্কারের দিকে না গিয়ে অ্যা কিছুটা স্বল্প আকারে সংস্কারের মাধ্যমে একটা দ্রুত নির্বাচনের রোডম্যাপ যদি উনারাও ঘোষণা করেন, আমার মনে হয় এই সংকটের নিরসন হবে। তার বাইরেও আরেকটা সংকট আছে, যে সংকটটা আসলে আলোচনায় আনা দরকার। সেটা হচ্ছে যে সেনাপ্রধানের বক্তব্য। তিনি আ কিছুদিন আগে একটি সেনা সদস্যদের উদ্দেশ্যে একটি বক্তব্য প্রদান করেছেন। তিনি আজ সেনা আ মা যে প্রধান উপদেষ্টার সাথেও সাক্ষাৎ করেছেন। সবই ঠিক আছে। দেশের ক্রান্তি লগ্নে সবসময়ই সেনাবাহিনী, দেশপ্রেমিক সেনাবাহিনী দেশের প্রয়োজনে অনেক বড় ভূমিকা রেখেছে। পাশাপাশি আমার মনে হয় আমাদের যে অ্যাম এই অঞ্চলের যে আরেকটি রাষ্ট্র আছে পাকিস্তান, তাদের মতো করে সেনাবাহিনী বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনেও বেশ বড় ভূমিকা রাখে বলে আমার একটা ধারণা। এবং অনেক রাজনৈতিক বিশ্লেষক এটাও মনে করেন যে রাজনৈতিক সিদ্ধান্তের ক্ষেত্রে, রাজনৈতিক মুভমেন্টের ক্ষেত্রে সেনাবাহিনী যে সিদ্ধান্তগুলো নেয়, সেনাবাহিনী যে ভূমিকাটা রাখে, তার পরিপ্রেক্ষিতেই দেশের রাজনৈতিক দুর্বৃত্তায়ন বা ফ্যাসিজম তৈরি হয়। বা হয়েছে, অতীতেও হয়েছে। সেই জায়গাটা আসলে আমাদের নজর দেওয়া উচিত। আমার মনে হয় সমস্ত রাজনৈতিক দল আ একটা ঐক্যমতে আসা উচিত এবং এটাই হবে বাংলাদেশের অনেক বড় একটি সংস্কার, যেখানে সেনাবাহিনীকে তার নিয়ন্ত্রিত আচরণ করার জন্য বাধ্য করা। যেটা খুব প্রয়োজন। দেশের সুশীল সমাজ, নাগরিক সমাজ, সাধারণ জনগণ, রাজনৈতিক দল, সমস্ত দল একসাথে হয়ে প্রধান উপদেষ্টার হাতকে বা যেকোনো সরকারের হাতকে শক্তিশালী করা উচিত। একটা দেশে গণতান্ত্রিক একটা সরকার প্রতিষ্ঠিত হওয়া দরকার, যেটা আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র ভারতেও আছে। গণতান্ত্রিক রাষ্ট্রে কখনোই সেনাবাহিনী দেশের রাজনৈতিক ক্ষেত্রে কোনো মতামত বা ভূমিকা রাখার সুযোগ থাকে না। সেই জায়গাটা যদি তৈরি না হয়, তাহলে দেশের সংকট কখনোই শেষ হবে না। গত কিছুদিন আগে সেনা প্রধানের বক্তব্যের মধ্যে কিছু, কিছু জায়গায় আমার কাছে মনে হয়েছে ব্যক্তিগতভাবে বেশ ঔদ্ধত্যপূর্ণ, বেশ প্রধান উপদেষ্টাকে অনেকগুলো জায়গায় বা সরকারকে উনি অনেকগুলো জায়গায় চ্যালেঞ্জ করেছেন। এই চ্যালেঞ্জের জায়গা উনার নয়। এটা উনি করতে পারেন কিনা এটা আমি জনগণের বিচারে রেখে দেব। উনি যে বক্তব্য রেখেছেন, সেই বক্তব্য যদি এভাবে উনি আম চালিয়ে যান, তাহলে দেশের যে বিদেশি শক্তিগুলো বাংলাদেশকে অস্থিতিশীল করতে চায় বা বাংলাদেশকে নিয়ে ফায়দা লুটতে চায়, তারা কিন্তু সুযোগ পেয়ে যায়। তারা ভাবে যে সেনাবাহিনী বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে অনেক শক্তিশালী ভূমিকা রাখতে পারে। সেই ক্ষেত্রে তারা সেনাবাহিনীকেই অনেক সহজ অস্ত্র হিসেবেই ব্যবহার করতে পারে। তো আমার মনে হয় এই অস্ত্রটি বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে ব্যবহারের সুযোগ না দিয়ে বাংলাদেশের রাজনৈতিক দলগুলো, সুশীল সমাজ এবং সাধারণ জনগণ সবাই মিলে একটা জায়গায় আসা উচিত যে সেনাবাহিনী বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, সীমান্ত রক্ষার ক্ষেত্রে অনেক ভালো ভূমিকা পালন করবে। বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে আভ্যন্তরীণ রাজনৈতিক বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার প্রয়োজনীয়তা বা সরকারের যে সিদ্ধান্তগুলো সরকার নিবে, সেগুলি সরকারকে নিতে দেওয়ার সুযোগ দেওয়া এবং সরকারের সাথে অনুগত থাকা। এই বিষয়টা যাতে স্থির হয়, সেই দিকটা আমি অবশ্যই অনুরোধ করব সমস্ত রাজনৈতিক দলকে। এটাই হচ্ছে আজকে আমার বক্তব্য। অন্যদিন ইনশাআল্লাহ আপনাদের সবার সাথে দেখা হবে অন্য কোনো বিষয় নিয়ে। অবশ্যই আমি যেহেতু রাজনৈতিক বিষয়ে কিছুটা ইন্টারেস্ট রাখি, সেহেতু আপনাদের সাথে হয়তো ভবিষ্যতে আমি রাজনীতি নিয়েই আলোচনা করব। আ বিশেষ করে বাংলাদেশের রাজনীতি নিয়ে। যদি সুযোগ হয় তাহলে অবশ্যই আমি যে দেশে অবস্থান করি, সে দেশের রাজনীতি নিয়েও কথা বলব। ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম।